কি হলো বলো না, হঠাৎ কি করে নিম্নচাপ শুরু হয়ে গেল? এত সুন্দর আবহাওয়া ছিল, রোদ ঝলমলে আকাশ, তার মধ্যে এত বৃষ্টি! এই বৃষ্টি তো থামারই নাম নিচ্ছে না গো। সেই তো কাল থেকে শুরু হয়েছে, সারা দিন ধরে হচ্ছে, আজকেও সারা রাত হচ্ছে। এই বৃষ্টি এত হলে তো আমাদের জমিতে সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে তো। হ্যাঁ গিন্নি, যখন বৃষ্টিটা শুরু হয়েছিল মনে কত আনন্দ যে বৃষ্টি এলো, জমির ফসলগুলো একটু বৃষ্টির জল পাবে। কিন্তু এ তো ছাড়ারই নাম নেই, হয়ে যাচ্ছে বৃষ্টি। এই অতি বৃষ্টিতে তো ফসল একেবারে নষ্ট হয়ে যাবে। জমিতে এত যদি জল জমে যায়, একটা ফসলও কি আর ভালো থাকবে? কি হবে কে জানে গিন্নি। আর একটা কথা জানো, সে দুপুরবেলার দিকে পুকুর ঘাটে জল আনতে গিয়েছিলাম না, সে পুকুর একেবারে জলে থই থই করছে, মাঠ ভর্তি জল। এত জল যদি জমতে থাকে তাহলে আমাদের এই গ্রাম ভেসে যাবে মনে হচ্ছে। দেখো তুমি একবার জানলা দিয়ে বাইরে কত জল জমেছে, কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না গো। এত বৃষ্টিতে মানুষজন কোথায় কিভাবে থাকবে, কি হবে? এই আমাকেই দেখো না গিন্নি, এই এত বৃষ্টির জন্য কাল থেকে কি আমি বাইরে বেরোতে পেরেছি? জমির দিকে কি যেতে পেরেছি? কাল থেকে কোনো আয় হয়েছে আমাদের? যা বাড়িতে মজুদ আছে তাই তো খাচ্ছি। এই খাবার কতদিন খাবো কে জানে। বুঝতে তো কিচ্ছু পাচ্ছি না, কি যে হবে। বাবা বাবা, আমি কালকে স্কুল যাব কি করে? কালকে তো আমার পরীক্ষা আছে। যখন বিকেল বেলায় খেলতে যাব মনে করলাম, ও মা, মাঠ ভর্তি জল জানো বাবা, এই হাঁটু অবধি। এই জল বৃষ্টিতে কি করে কাল পরীক্ষা দিতে যাব কিছুই তো বুঝতে পারছি না। কখন থামবে বাবা এই বৃষ্টি? হ্যাঁ বাবা, কিছু একটা ব্যবস্থা তো হবেই। আমাদের সব গ্রামবাসী মিলে কিছু একটা করতে হবে। এই অতি বৃষ্টির ফলে গোটা গ্রাম যে ভাসতে চলেছে। কিছু চিন্তা করো না বাবা, কিছু একটা ব্যবস্থা আমরা সবাই মিলে করব। ও মা, এ কি দেখছি! আমার চাল চুলো সবই তো ভেসে চলে গেছে। ঘর ভর্তি জল, এত জল যে আর হাঁটু পেরিয়ে গেছে। এই এত জলের মধ্যে কি করে থাকবো? আমার তো আর ঘর বলে কিছুই যে থাকলো না। হ্যাঁ মাসিমা, এই গ্রামের তো কত মানুষের ঘর ভেসে গেছে, কত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু আপনার বলে না, দুঃখ করবেন না, কিছু একটা ব্যবস্থা হবে, মন খারাপ করবেন না। আপনি বরং আমার বাড়ির দিকে চলুন, আমার বাড়িতেই থাকবেন চলুন। আপনার বাড়ি ভেসে গেছে তো কি হয়েছে, আমার তো কিছুটা জায়গা এখনো আছে। চলুন, আপনি ওখানে গিয়ে থাকবেন আমার কাছে। না মা, আমি তোমার বাড়িতে কি করে থাকবো? আমার নিজের শেষ সম্বলটুকু ভিটে মাটিও তো একেবারে জলের তলায় চলে গেছে। আমি কি করব এবার? দেখুন না সাধু বাবা, আমাদের গ্রামের কি অবস্থা! গোটা গ্রাম প্রায় ডুবতে বসেছে। কত মানুষের শেষ সম্বলটুকু ভিটে মাটি সমস্ত জলের তলায়। এখন দেখুন কত জল, প্রায় হাঁটু পেরিয়ে গেছে। এই জলের মধ্যে মানুষজন কি করে থাকবে, কি করেই বা তাদের খাবার জোগাড় করবে, কিছুই তো বুঝতে পারছি না। আমরা এখন কি করব, কোনো উপায়ও তো বুঝতে পারছি না। এমন অতি বৃষ্টি এই গ্রামে প্রথম হলো। এমন বৃষ্টি যে গ্রাম ভাসিয়ে নিয়ে চলে যাবার উপক্রম। কিন্তু কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে, যতদিন না এই জল কমছে। বৃষ্টি তো এখন থেমে গেছে, শুধু এই জলটা শুকানোর অপেক্ষা। কিন্তু এখন যা জল জমেছে, পুকুর প্রায় ভর্তি হয়ে উপচে পড়ছে। এই জল এখন কমতে বহুদিন, কিন্তু সকলের তো খাবার জোগাড় করতে হবে তার মধ্যে। বলি, একটা উপায় তো হতে পারে। আমাদের এই গ্রামে কিন্তু প্রত্যেকের বাড়িতে একটা করে নৌকো আছে। সেই নৌকো কিন্তু একেবারে অব্যবহার হয়েই পড়ে আছে।
ব্যবহার প্রায় হয়ই না বললেই চলে। সেই নৌকোগুলো মনে হচ্ছে কাজে লাগানোর ব্যবস্থা করতে হবে। সেই নৌকোতে করেই আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে। না হলে তো এই জলের মধ্যে সাপ খোপ পোকামাকড়ের উপদ্রব তো হয়েছে প্রচুর। কি না কি আছে জলে ভেসে, কি করে বুঝবো? তাহলে কি করব? উপায় বলুন। হ্যাঁ, একেবারে ঠিক কথা, উচিত কথা বলেছো তুমি। সেই নৌকোগুলো তো একেবারে উঠোনের দিকে বাঁধা হয়েই পড়ে আছে। সেই নৌকোকে কাজে লাগানোর সময় এসেছে। এইবার গোটা গ্রামকে নৌকোতে করেই সমস্ত কাজ করতে হবে। তাহলে তাই হোক, নৌকোর মধ্যেই থাকতে হবে, নৌকোতেই রান্না বান্না করতে হবে। এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য নৌকোই ব্যবহার করতে হবে। তাহলে জলের মধ্যেও ডুবতে হবে না, আর পোকামাকড় সাপ খোপ থেকেও বেঁচে থাকা যাবে। হ্যাঁ হ্যাঁ দাদা, একেবারে উচিত কথা বলেছেন আপনি। এই আমাদের নৌকোতে করে আমাদের সমস্ত কাজ করা উচিত, আর নৌকোর মধ্যেই এখন কিছুদিন থাকা উচিত। কারণ নৌকোতে থাকলে তো আমরা এভাবে ভেসে ডুবে থাকবো না, তাহলে জল থেকেও রক্ষা পাবো, আর বিভিন্ন রকম বিষাক্ত জিনিসপত্র, বিষাক্ত পোকামাকড় জীবজন্তু থেকেও আমরা রক্ষা পাবো। তাহলে তাই করি। কিন্তু নৌকোগুলো যে এতদিন এমনি পড়ে আছে, ওগুলো তো সারাইয়ের ব্যবস্থা করতে হবে। এই জলের মধ্যে কি করে নৌকো সারাই হবে? সেই দায়িত্ব না হয় আমিই নি। আমি এই গ্রামের সকলের নৌকো সারাই করে দেবো একেবারে। এই আমি কথা দিলাম। দিদি বলো, আমাদের এই নৌকোগুলো এখন কত সাহায্য করছে, আমাদেরকে এই জল থেকে বাঁচাচ্ছে, কত রকম বিষাক্ত পোকামাকড়ের হাত থেকে আমরা রক্ষা পাচ্ছি নৌকোগুলো আছে বলে। আর শোনো না দিদি, এই গোটা গ্রাম কিন্তু আমরা এক পরিবারের মতো ছিলাম, এখনো কিন্তু এক পরিবারের মতোই থাকবো, কেউ কারোর সাথ ছাড়বো না। শোনো না, আমি ভাবছিলাম আমরা এইভাবেই যে যার মতো করে খাবার তৈরি করব, আর গোটা গ্রাম মিলে নৌকোর মধ্যেই রান্না করব, নৌকোর মধ্যেই খাবার দাবার খাবো। তাহলে যারা ধরো ঘর বাড়ি ছাড়া হয়েছে তারাও দুমুঠো খেতে পাবে, তাই না? কি বলো দিদি? হ্যাঁ হ্যাঁ, একেবারে উচিত কথা তো। এই গোটা গ্রাম কিন্তু আমরা একটাই পরিবার। এই গ্রামের যখন বিপদ, এই বিপদ আমরা একসাথেই পার করব। এই যে দেখো, আমিও আমার এই নৌকোর মধ্যে ছোট্ট উনুন ধরিয়ে সিঙ্গাড়া ভাজছিলাম। আমার বাড়িতে সিঙ্গাড়ার জিনিসপত্র ছিল, সেই সমস্ত কিছু নিয়ে এই নৌকোর মধ্যে ভাজছি। গোটা গ্রামবাসী আমরা এই সিঙ্গাড়া খাবো। হ্যাঁ দিদি, দেখো না, আমিও লুচি ভেজে এনেছি। দেখো কত লুচি ভেজে এনেছি, যেন সকলে সমানভাবে খেতে পারি আমরা। লুচি আর আলুর তরকারি। চলো দিদি, আমরা এবার সকলে মিলে খাবো। আর দেখি চলো আর কে কে কি রান্না করেছে, তাহলে সকলে মিলে আমরা সমানভাবে খেতে পারবো। সত্যি এই গ্রাম হচ্ছে একটা পরিবার, সকলে সকলের বিপদে একেবারে ঝাঁপিয়ে পড়েছে। এই বন্যা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না যতদিন আমরা একজোট হয়ে আছি। এই যে আমিও কিছু রান্না করেছি, এই যে লুচি আর আলুর তরকারি। তোমরাও দেখছি কিছু কিছু রান্না করেছো। সকলে মিলে মিলেমিশে খাওয়ার মজাটাই আলাদা। দেখতে দেখতে দিনগুলো আমাদের ঠিক পার হয়ে যাবে। হ্যাঁ মাসিমা, আপনি একদম চিন্তা করবেন না। দেখতেই তো পাচ্ছেন কদিন ধরে জলটার পরিমাণ অনেকটাই কমেছে। এবার মনে হয় বেশ কিছুদিন আর সময় লাগবে না, খুব তাড়াতাড়ি এই জল নেমে যাবে। আমাদের সকলের এই খাবার ভাগাভাগি করে খাবার মজাটাই আলাদা।
পুকুর থেকে প্রচুর মাছ এইদিক ওইদিক হয়ে গেছে। তার মধ্যেই নৌকো থেকে কিছু মাছ ধরেছি। দেখুন, সকলে মিলে এই মাছের ঝোল আর ভাত খাবো আজকে। আপনাদের কাছেও তো খাবার আছে, সকলে মিলে আমরা আজ পিকনিকের মতো করব। গোটা গ্রামবাসী আজ আমরা পিকনিক করব। নৌকোর মধ্যে আমাদের নিজেদের হাতের তৈরি রান্নার পিকনিক। এই অতি বৃষ্টি, তার মধ্যে বন্যা কিন্তু আমাদেরকে শিখিয়ে গেল একজোট হয়ে দলবদ্ধ হয়ে কাজ করার মজাটাই আলাদা। আমরা একজোট ছিলাম বলে আমাদের কোনো কষ্ট হয়নি, একে অপরের বিপদে কাজে লেগেছি। এইভাবে থাকলে সব বিপদ আমরা না এসে বের করতে পারবো।